Okay, thank you very much. I mean, we will come back to you if needed, but thank you again for your time. So we'll come back to the guests over here. Thank you again, Tom. Tawfiq Imroz Khalidi, আপনার কাছে আসছি। সো যেটা টম বললেন যে মেলাইনিং ডক্টর ইউনুসকে তার ইমেজ নষ্ট করা তার উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনাদের যে কাভারেজ বিডি নিউজ 24 প্রথম এই নিউজটা ব্রেক হয়েছে এবং এখানে স্পেসিফিক হেডলাইন ছিল ইংলিশটাতে, ইউনুস সাইফন্ড টাকা 7 বিলিয়ন এইড ফর পুয়ার। এখানে যেখানে গ্রামীণ ব্যাংকের আর্থিক অনিয়মের কথা বলা হয়েছে, সেখানে এভাবে ব্যক্তি ইউনুসকে মিসলিডিং একটা ইমেজ দেওয়ার জন্য একটা গভর্নমেন্টের যে কোনো কাজের জন্য বারাক ওবামাকে দোষ দেওয়া হয়, প্রেসিডেন্ট ওবামা দিস ওবামা অ্যাডমিনিস্ট্রেশন এই করেছে এই করেছে। এখানে আমার মনে হয় না যে ইউনুস কে আক্রমণ করা হয়েছে, যেটা টম বলেছে যে তাকে মেলাইন করার কোনো চেষ্টা তার ডকুমেন্টারিতে ছিল। এমনি আমাদেরও কোনো সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। ইউনুস এখানে গ্রামীণ ব্যাংকে রিপ্রেজেন্ট করেন, নিজেই একটি প্রতিষ্ঠান। আপনারা সেই পয়েন্ট অফ ভিউ থেকে এসেছেন, কারণ এখানে ছিল কিন্তু আপনার এবং বাংলা সাইডটাতে ছিল যে গরিবের জন্য ইউনুস ফাদ, এবং এখানে পান শব্দটার সঙ্গে কিন্তু মানে মিডিয়া হিসেবে মানে আপনারা মানে বারাক ওবামাকে বলা হয়, আপনি যেটা বলেন এক্সাম্পল দিলেন আমেরিকার পলিসির জন্য ব্লেম করা হয়, আমেরিকান প্রেসিডেন্টকে বলা হয়, কিন্তু মিডিয়া গোজ বাই ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস, মানে তাদের একটা অবজেক্টিভিটির ব্যাপার আছে এখানে। ইউনুস সাহেব যখন রেসপন্ড করেছে মেইলগুলো নরওয়ে সরকারের, সেখানে উনি রেসপন্ড করেছেন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে এখানে, এবং টাকা স্থানান্তরের যে অভিযোগগুলো করা হয়েছে, সাইফনিং এর অভিযোগগুলো করা হয়েছে, সেটা সুনির্দিষ্টভাবে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে হয়েছে। সেখানে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একনেকের কোনো বৈঠকে 3,000 কোটি টাকার অনুমোদন দেন কোন বড় একটা প্রজেক্টে, 10 বছর পর সেই প্রজেক্ট নিয়ে প্রশ্ন উঠলে আমরা কিন্তু হেডিং করব হাসিনা অ্যাপ্রুভড 3,000 crore টাকা ফর এ প্রজেক্ট দ্যাট ডিড নট মেক এনি সেন্স। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি তাহলে এবার মূল অভিযোগে আসি। এবার এখানে আমাদের শাহজাহান সাহেব আছেন। এখানে যে কথা তৌফিক সাহেব বললেন যে গ্রামীণ ব্যাংক এবং ডকুমেন্টারিতে যেটা এসছে গ্রামীণ ব্যাংকের আর্থিক অনিয়মের কথা, আপনাদের এক্সপ্লেনেশনে যেটা পরিষ্কার হয়নি যে সেটা হচ্ছে যে এই যে স্থানান্তরের ব্যাপারটা ঘটলো এবং সেটা নরওয়ে যারা ডোনার তাদেরকে না জানিয়ে ঘটলো, এই ব্যাপারটাকে সবাই বলছে যে মানে একটা ইউনুস সাহেব তার প্রথম মেইলে চিঠিতে বলেছেন যেটা সেটা হচ্ছে ট্যাক্সের একটা ব্যাপার ছিল, এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যাপারটা খুব অনেকটা স্পষ্ট হয়ে এসছে এই মিডিয়া রিপোর্টগুলোতে। এখানে একটা গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ফেমাস একটা প্রতিষ্ঠান, 98 সালে, কিভাবে আপনি ডিফেন্ড করবেন এটা? প্রথমেই আমি বলতে চাই, কারণ হলো যে দুইটা জিনিস, একটা অর্থ আপনাকে বুঝতে হবে, একটা হলো ট্যাক্স সেভিংস আর একটা হলো ট্যাক্স ইভেশন। ট্যাক্স ইভেশন ইজ এ ক্রাইম, ট্যাক্স সেভিংস ইজ নট এ ক্রাইম। ট্যাক্স সেভিংস ফর হু? ট্যাক্স সেভিংস মানে যে কোনো ইনস্টিটিউশন, ব্যক্তি চেষ্টা করে যে কোথায় জানে আপনি ব্যক্তি হিসাবে, ব্যক্তিগত করদাতা হিসাবে ঠিক করেন যে কোথায় কোথায় টাকা বিনিয়োগ করলে আপনার করটা কম হবে। এই যে আপনার চেষ্টা, আপনি যে যেখানে ঠিক করলে জানেন আপনি যে শেয়ারে বিনিয়োগ করেন তাহলে আপনি বেনিফিট, আপনার একটা পার্সোনাল হয়ে গেছে। সেখানে এরকম কিছু দাঁড়ায় না যে আপনি আসলে এই যদি আপনি টাকাটা পুরোটা যদি নিজে রাখতেন এবং এটা যদি অন্য কোনো ব্যবসা রাখতেন তাহলে যে লাভ পেত তার উপর আপনাকে একটা ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু আপনি সরকারের প্রাপ্য, কিন্তু কথা হলো যে জনগণের প্রাপ্য, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু কথা হলো যে দুটো জিনিস আমি বলছি, একটা হচ্ছে মানে কর ফাঁকি দেওয়া, আর হলো যে কর আইনের ভিতর থেকে করটা থেকে সুযোগ পাওয়া, করের একটা সুবিধা পাওয়া। প্রত্যেক প্রতিষ্ঠানের চেষ্টা করে তার কতটা কর সুবিধা সে পেতে পারে আইনসম্মত উপায়ে, আইনের বাইরে গিয়ে না, আইনসম্মত উপায়ে যে একটা প্রতিষ্ঠান এবং ব্যক্তি প্রত্যেকেই চেষ্টা করে যেন তার করটা কম। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই জানার জন্য, যেহেতু আমি সবগুলো ডকুমেন্ট পড়েছি। সেইখানে একটি বিষয় ছিল আপনারা মানে পেছনের তারিখে কার্যকারিতা দিয়ে আপনারা সেই তহবিল স্থানান্তর করেছিলেন মে মাসে 1997 সালে, কিন্তু তার কার্যকারিতা দেওয়া হয়েছিল ডিসেম্বর 1996 সালে, 6 মাস পিছিয়ে। এটা কতটা আইনের প্রশ্ন আছে, নৈতিকতার প্রশ্ন কিন্তু আছে। আমি আপনার প্রশ্নে আসতেছি, কারণ যেহেতু আমাকে প্রশ্ন করছেন, প্রথমত আমি আপনার প্রশ্ন আসছি, যেটা আমাদের যিনি ফিল্ম তৈরি করছেন তিনি বললেন যে অনুরূপণ অভিযোগ করেন যে অভিযোগে তিনি ব্যক্তি ইউনুসকে দায়ী করেছেন। আপনি বলছেন যে এটা হলো যে দারিদ্রের ইউনুস ফাঁদ।
অতএব একটা মানে ট্র্যাপ, এটা এই যে ট্র্যাপ শব্দটা যে আপনি ইউজ করলেন, এটা আমার কাছে মনে হইল না একটা সৎ সাংবাদিকতার লক্ষণ। এবং এত বড় একটা জিনিস আমরা ওনার ডিফেন্সটা একটু শুনি, মূল অভিযোগ, তারপরে আমরা আপনি দরিদ্রদের ইউনুস পান, তার তুলে কিন্তু মূল ডকুমেন্টে সেখানে কোনো ইউনুস পান সম্বন্ধে কিছু বলা হয় নাই, ব্যক্তি ইউনুস সম্বন্ধে কিছু না। আপনি এবং মানে আমার কাছে স্পষ্টভাবে যে রিপোর্ট গুলোতে আসছে যে ডোনারদেরকে প্রথমে বলা হয়নি যে এই ফান্ডটা স্থানান্তর করা হচ্ছে, এবং যে কারণে প্রথম নরওয়ে সরকার আপত্তি করেছে এবং তারা ইউনুস সাহেবের রেসপন্সে তারা খুশি ছিলেন না, এবং তারপরে রেসপন্স গুলো কিন্তু কারণগুলো কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। এবং আরো গুরুতর অভিযোগ হচ্ছে যে গ্রামীণ কল্যাণের কথা বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে যে এমপ্লয়ি বেনিফিটের জন্য এটা একটা সংস্থা, কিন্তু গত 6-7 বছরে কিন্তু এটা কাজ করেছে মেইনলি স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করতে। তো সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউট গুলো তৈরি হয়েছে, একটা অভিযোগ এসছে যে এগুলো কি আসলে কি পারপাসে তৈরি হয় এবং কি পারপাসে ব্যবহার হয়। স্বচ্ছতা এবং গভর্নেন্সের ব্যাপারগুলো কিন্তু বারবার চলে আসছে। এ ব্যাপারে কিভাবে ডিপেন্ড করবে? কারণ হচ্ছে মূল স্টোরি বা ওনাদের স্টোরিতে মূল বিষয়টি আসে নাই, সেটা হলো ডোনাররা যখন টাকা দেন দাতা গোষ্ঠী যখন সেকেন্ড ফেজ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় পর্যায় পর্যন্ত টাকা দেন, তখন তাদের এই টাকাটা ঋণ হিসাবে দেন এবং সেই ঋণের উপরে 2% সুদ দেওয়া হইতো। গ্রামীণ ব্যাংকের থার্ড পেজ এবং ফোর্থ পেজে দাতারা যে টাকাটা দান করেন সেই টাকার উপরে দাতারা কোনো সুদ আরোপ করেন নাই, সম্পূর্ণ টাকা দাতারা আপনাকে ফ্রি অফ কস্ট এবং এটা দাদারা দান করেন। তখন গ্রামীণ ব্যাংক দাদাদের কাছে প্রস্তাব করে, যেহেতু আমরা আগের টাকার উপরে ইতিমধ্যে 2% সুদ দিচ্ছি, অতএব আমরা একটা কাজ করতে পারি, এই যে টাকা দাতারা ফ্রি অফ কস্ট দিল এটার উপর একটা 2% সুদ ধার্য করে একটা তহবিল গঠন করতে পারি, যে তহবিলের মূল লক্ষ্য হবে যে দরিদ্রদের জন্য অন্যান্য সেবা, নট অনলি দি ক্ষুদ্র ঋণ সুবিধা, যেমন নাকি স্বাস্থ্যসেবা, তারপর হলো যে শিক্ষা, টেকনোলজি, এনভায়রনমেন্ট, এই সমস্ত জিনিস যেন ওই প্রোগ্রামগুলো যেন কন্ডাক্ট করতে পারে এরকম একটা, এবং দাতা এবং গ্রামীণ ব্যাংক উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে ওই তহবিলটা গঠন করে। ওই তহবিলটার নাম হলো সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড। আমরা আসছি আপনার কাছে, আপনি যেহেতু বলতে যাচ্ছেন যে ভালো কাজেই তো খরচ হচ্ছে টাকা, তাহলে এখানে কোনো অসাধু উদ্দেশ্য নেই, অন্যান্য উদ্দেশ্যে না, বলছি যে সেখানে দাতাদের কোনো টাকা ব্যবহৃত হয়নি, সে কথাটা যোগ করতে। আমি আপনার কাছে আবার আসছি, তাহলে এবার আমি একটু অর্থনীতিবিদ আকাশ আপনার কাছে আসি। আপনি এই যে এক্সপ্লেনেশনটা আসলে এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, প্রথম আমি একটা জিনিস বলবো যে ব্যক্তিকে এখানে মেলাইন করার কোনো বেসিস নাই, ছবিটাতেও নাই, বক্তব্যেও নাই। এখানে অভিযোগটা পরিষ্কার। সেটা কি? সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক ডোনারদের কাছ থেকে একটা বিশেষ এগ্রিমেন্টের অধীনে কিছু টাকা পেয়েছে। এগ্রিমেন্টটা কি ছিল? আমি যতদূর জানি সেটা হচ্ছে হাউজিং লোন দেওয়ার জন্য, এবং সেইটা থেকে একটা রিভলভিং ফান্ড তৈরি করে আবার হাউজিং লোন দেওয়ার জন্য। এখন ওই এগ্রিমেন্ট গ্রামীণ ব্যাংক ভঙ্গ করেছে, এটা নিঃসন্দেহ, কারণ ওই টাকাটা ওই কাজে ব্যবহার না করে ওই টাকাটা আরেকটা সেপারেট অর্গানাইজেশনকে দিয়েছে, গ্রামীণ কল্যাণ। আপনি পরে বলেন, আমি যে আন্ডারস্ট্যান্ডিং সেটা গ্রামীণ কল্যাণকে দিয়েছে। এখন গ্রামীণ এবং এখন এই যে এত বছর পর এই যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার এরিক সোলহেম যেই কথাটা বলেছেন, এখনো বলছেন, সেইটা হলো অভিযোগ। সেটা কি? এটা গতকালকের অভিযোগ। It is totally unacceptable that aid is used for the purposes then intended. যেই উদ্দেশ্যে এইড দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে এইডটা ইউজ করা হয়নি। এই অভিযোগটা ডিফেন্ড করতে হবে গ্রামীণ ব্যাংককে, অন্য কোন অভিযোগ এখানে মূল অভিযোগ নয়। ধন্যবাদ। অভিযোগটা ডিফেন্ড করার আগে আমি ট্যাক্সেরটা আমি একটু বলি। ট্যাক্সের এটা ডিফেন্ড করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস, এবং তখনও করেছেন, এখনো হয়তো করবেন। সেটা কি? সেটা হলো যে ফান্ডটা আমি দিয়েছি ওই ব্যাংকে, একই দিনে আবার নিয়ে নিয়েছি অ্যাজ এ লোন। এটা একটা খুব ফানি যে আমি দিলাম আবার সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম লোন হিসেবে। এমনও অনেকে বলেন যে আমার তো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারও হয় না গ্রামীণ কল্যাণের কাছে, ফিজিক্যাল ট্রান্সফার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কেন তাহলে এটা করলেন? এটাও একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট তো, কারণ এরকম গ্রামীণ কল্যাণের সঙ্গে নোরাডের কোনো এগ্রিমেন্ট হয় না।
তো গ্রামীণ কল্যাণের সঙ্গে আপনি এগ্রিমেন্ট যে করলেন, এটা কি নোরাটকে জানিয়েছিলেন? তার অনুমতি নিয়ে সেই অভিযোগগুলোই আসছে। এইগুলোই। হ্যাঁ, তো এখন উনি বলছেন যে এটা করাতে আমার সুবিধা হয়েছে, যে যেহেতু ফান্ডটা এখন লোন হয়ে গেল, সেই জন্য আমার ট্যাক্স দিতে হলো না। প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স দেওয়াটা ক্ষতি কি? ট্যাক্স দিলে আপনার কি ক্ষতি হতো? উনি বলবেন যে আমি ফাইটিং পভার্টি, সুতরাং ট্যাক্সটা যদি বাঁচে তাহলে ট্যাক্সটা আমি পভার্টি ফাইটিং এর কাজে লাগাতে পারি। কিন্তু কোশ্চেন হচ্ছে যে ফাইটিং পভার্টি ইন এ গ্রামীণ ব্যাংক ম্যানার and what Dr. Yunus thinks best, NORAD may not think. NORAD thought যেটার বেস্ট ম্যানার হচ্ছে হাউজিং এ লোন দেওয়া। এখন গ্রামীণ ব্যাংক যদি মনে করে যে আমি গ্রামীণ কল্যাণের মাধ্যমে এডুকেশন লোন দিয়ে, আমি অন্য কিছু দিয়ে আমি আই ক্যান ফাইট পভার্টি বেস্ট, তাহলে নোরাডকে আগে কনভিন্স করতে হবে, করে তারপরে এই কাজ করতে হবে, যেহেতু মানি কেম ফ্রম নোরাড আন্ডার এ সার্টেন কন্ডিশন। একটু আনএথিক্যাল ব্যাপার হয়েছে তাহলে বলতে চাচ্ছেন। তাহলে আমি এই ব্যাপারে তৌফিক ইউনুস খালেদের কাছে আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হয়েছে, এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ব্যাপারটা নিউজ কভার করার ব্যাপারে সংবাদপত্র দু রকমের ভূমিকা নিয়েছে। কারণ দ্বিতীয় দিনে যখন আপনারা ব্রেক করলেন, তারপরে প্রধান সংবাদপত্রগুলো এটা কভার করেনি এবং তারা এক্সপ্লেনেশন দিয়েছে। সংবাদপত্র মানে আমার টপ সেলিং দুটো নিউজ পেপার করেনি, বাকি সবাই করেছে। এবং তারা যে এক্সপ্লেনেশন দিয়েছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি একজন ব্যক্তি, একজন সম্পাদক, টেলিস্টারের সম্পাদক মাহফুজ আনাম, তিনি একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে 45 মিনিট ধরে বলে গেছেন, তাকে কেউ কোনো প্রশ্ন করেনি। আমি আবার সতর্কতা অবলম্বন, আপনি কি এগ্রি করেন কিনা? যে আমি কথা বলি, আমি ব্যাখ্যা করি। এই ডকুমেন্টারিতে দুটো বিষয় ছিল, একটা হচ্ছে তহবিল স্থানান্তর নিয়ে, আরেকটি হচ্ছে ক্ষুদ্র ঋণের কার্যকারিতা নিয়ে। ক্ষুদ্র ঋণ কার্যকর কি কার্যকর নয় সে বিষয়ে সারা পৃথিবীতে যেসব লোক সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এবং গবেষণা করেছেন, কাজ করেন, তাদের মধ্যে তিনি একজন। এই বিষয়ে উনি বলবেন, এই বিষয়ে আমার বলার কোনো যোগ্যতা নেই। দুটো বিষয় নিয়েই গ্রামীণ ব্যাংকের অবস্থান নিয়ে তিনি বলতে পারবেন। আমি যেটা শুধু বলতে পারি, আমরা কেন খবরটা করেছিলাম, কি হয়েছিল আসলে। তহবিল স্থানান্তর এবং এ দুটো বিষয় নিয়েই যে ডকুমেন্টারি হয়েছিল, সে ডকুমেন্টারি সম্পর্কে আমরা জানতে পারি সেদিন, ডকুমেন্টারিটি প্রচার হবার আগে। সেই সাথে যেসব গোপন দলিলের খবর তারা পেয়েছিলেন, সেই সব দলিলের কিছু অংশ আমরাও পেয়ে যাই অন্য একটি সূত্রের মাধ্যমে। তা আমাদের জন্য একটি বড় খবর ছিল সেটি। কি কি দলিল পেয়েছিলাম, সেখানে কি কি তথ্য ছিল, সংক্ষেপে আমি বলছি, খুব সংক্ষেপে। 15 ডিসেম্বর 1997 সালে নরওয়ের রাষ্ট্রদূত ঢাকায় যিনি ছিলেন, তিনি ইউনুস সাহেবকে চিঠি লিখেছিলেন। সেই চিঠির বক্তব্য ছিল যে আমরা টাকা দিয়েছিলাম, অনুদান দিয়েছিলাম, দান করেছিলাম গ্রামীণ ব্যাংকে, অন্য কোনো প্রতিষ্ঠানকে নয়, কিন্তু টাকাটা দেয়া হয়েছে আরেকটি প্রতিষ্ঠানকে, গ্রামীণ কল্যাণকে, যার নাম আমরা কোনোদিন শুনিনি। সেই চিঠিতে তিনি বলেছিলেন, গ্রামীণ ব্যাংকের মালিকানার চরিত্র সম্পর্কে আমাদের একটা জ্ঞান ছিল, জানা ছিল। এই গ্রামীণ ব্যাংকের মূল মালিকানা অথবা সংখ্যাগরিষ্ঠ মালিকানা অথবা অনেকটা অংশের মালিকানা ছিল গ্রামের দরিদ্র মহিলাদের, যে মহিলারা গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা। গ্রামীণ কল্যাণের মালিকানার চরিত্র এক নয়। স্পষ্ট ভাষায় রাষ্ট্রদূত সেই চিঠিতে বলেছিলেন, গ্রামীণ কল্যাণের মালিকানার চরিত্র এক নয়, এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। উদ্দেশ্য ছিল এই ঋণ দিয়ে যারা মালিক তাদের ইকুইটি বাড়বে। ইকুইটির বাংলা হচ্ছে সমমূলধন। কিন্তু যেহেতু টাকাটি হস্তান্তর করা হয়েছে, হস্তান্তর করে সেইখান থেকে আবার ঋণ নেওয়া হয়েছে, তাতে ইকুইটির ডাইলুশন হয়েছে, ইকুইটি রিডিউসড হয়েছে, লক্ষ্য অর্জন করেনি। এটি ঋণ ছিল না, অনুদান, দান করেছি আমি, আমার শর্তে, আমি যা কিছু বলি সেইভাবে চলতে হবে। আমাকে না জানিয়ে, একেবারে জানানো হয়নি, অনুমতি দেওয়া তো দূরের কথা, জানানো হয়নি। কখন জানানো হয়েছে, যেটা নিয়ে তিনি অভিযোগ করেছিলেন পরে, যে যখন তারা 1996 সালের অ্যাকাউন্টস পেলেন, 1997 সালের শেষে, তখন একটা ফুটনোটে লেখা ছিল এই কাজটি করা হয়েছে। সেটার মধ্যে চালাকি ছিল, লুকোবার একটা চেষ্টা ছিল। রাষ্ট্রদূত ইউনুস সাহেবকে লিখলেন, আমি এই বছরের মধ্যে এর ব্যাখ্যা চাই। বছরটা কবে? 1997 সালে 31 ডিসেম্বর, তার মানে 16 দিন সময় দেওয়া হলো। অধ্যাপক ইউনুস 8 জানুয়ারি চিঠি লিখলেন, ব্যাখ্যা দেবার চেষ্টা করলেন। দেখুন, গ্রামীণ কল্যাণ ভালো প্রতিষ্ঠান, আমরা এই করি সেই করি, উদ্দেশ্য খারাপ ছিল না। তিনি স্বীকার করে নিয়েছেন তিনি ভুল করেছেন, কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না। সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয়নি নরওয়েজীয় সরকারের কাছে। নরওয়ের রাষ্ট্রদূত নরাডকে অজলোতে চিঠি লিখলেন যে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তার সন্তুষ্ট নই আমি, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। অনেক দেন দরবার হয়েছে,
ঢাকাতে নরডে যারা কর্মকর্তা ছিলেন, রাষ্ট্র দূতাবাসে যারা ছিলেন, তাদের সাথে গ্রামীণ ব্যাংকের অনেকগুলো বৈঠক হয়েছে। 16ই মার্চ ইআরডিতে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুপক্ষ একমত হয়েছে, সরকার এবং দুই সরকার। কারণ গ্রামীণ ব্যাংকে সাহায্য দেওয়া হয়েছিল দুই সরকারের মধ্যে সমঝোতার প্রেক্ষিতে, তার অংশ হিসেবে। এটা কিন্তু গ্রামীণ ব্যাংকের সঙ্গে নরওয়ের চুক্তি ছিল না এক অর্থে। এক অর্থে নরওয়ে সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি ছিল সেটি। 16ই মার্চ বৈঠকের পর 18ই মার্চ একটা চিঠি লিখেছিলেন নরওয়ের রাষ্ট্রদূত তৎকালীন ইআরডি সেক্রেটারি ডক্টর মশিউর রহমানকে। ডক্টর মশিউর রহমান আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেই চিঠিতে তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, যেসব ব্যাখ্যা তিনি দিয়েছেন সেসব ব্যাখ্যা একেবারেই গ্রহণযোগ্য নয়, আপনি ব্যবস্থা নিন। ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তখন সরকার ব্যবস্থা নিলে পরিস্থিতি অন্যরকম হতো। তারপরে কি হয়েছে, এই পর্যায়ে 1 এপ্রিল 1998 সালে, মার্চ মাসে এই কথা হলো, তার কদিন পরে চিঠি লিখলেন অধ্যাপক ইউনূস নরওয়ের একজন সহকারী পরিচালককে। ওই একই দিনে আরেকটি চিঠি লিখলেন নরওয়ের মহাপরিচালককে। আমি চিঠিটি পড়তে চাই। 1 এপ্রিল 1998 সাল। ডিয়ার টোভ, greetings from Grameen. I need your help. Some misunderstanding has crept up between us and NORAD in Dhaka. We are struggling to resolve it, but I think it's not making much progress. Apart from the problem itself, Norwegian Embassy in Dhaka has written a letter to the government of Bangladesh, making an allegation that Grameen is transferring donor money, including that of NORAD, to various enterprises outside of Grameen Bank. These allegations will create a lot of misunderstanding within the government of Bangladesh. If the people within and outside the government who are not supportive of Grameen get hold of this letter, we'll face real problem in Bangladesh. We must get this resolved with the satisfaction of the both sides, Grameen and NORAD. I'm attaching the letters and papers for use. Today I had a meeting with the ambassador, but I did not get the impression that we are going to resolve the problem soon from this end. I'm visiting Oslo on April 29th and 30th at the invitation of Telenor. May I have the opportunity to meet you for a few minutes so that I get a chance to explain the seriousness of the matter. এই পর্যন্ত আরো অনেকগুলো কাগজপত্র ছিল, সরকারের ওই চিঠিটিও ছিল। আপনি খেয়াল করে থাকবেন, আমরা ঘটনাটি ঘটবার মানে ডকুমেন্টারি প্রচার করবার কয়েক ঘন্টার মধ্যে যে স্টোরিটা করেছিলাম, তাতে অনেক কিছু আমরা লুকিয়ে রেখেছি। আরো কিছু ছাপলে ইউনূস সাহেবের আরো বদনাম হতো। আমরা শুধু এইসব তথ্যের ভিত্তিতে শুধুমাত্র খবরগুলো দিয়েছিলাম। ধন্যবাদ। এই হয়েছে। পরের প্রসঙ্গে আমি আরো পরে আসছি। যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেই প্রশ্ন এই এক কথায় দেওয়া যাবে না, আরো কয়েক মিনিট সময় লাগবে। আমরা বিরতিতে যাব, বিরতির পরে আমরা শাহজাহান সাহেবের কাছে আসবো, তার এক্সপ্লেনেশন। আমাকে পর্যাপ্ত একটা সময় দেওয়া দরকার, সমস্ত অভিযোগ, কারণ যেহেতু মূল প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের কথা বলার যদি সুযোগ দেওয়া না হয় তাহলে কিন্তু এটা পরিষ্কার হবে না। পরিষ্কার না হইলে আপনার পুরো প্রোগ্রামটাই তাইলে কিন্তু ওটা কোনো কার্যকরী থাকবে না। সঙ্গে থাকুন।